লাইভ ক্লাসের জন্য। আমি আজকে লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল পেজ থেকে। সবাই জয়েন করো, আর জয়েন করে একটু কষ্ট করে কমেন্ট করো যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমার ভোকালটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এ পর্যন্ত নার্ভাস সিস্টেমের আরও প্রিভিয়াস কিছু লেকচার্স হয়েছে, তো আজকে আমরা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কমপ্লিট করে আমরা হচ্ছে এন্ডিং টানবো। সবাই জয়েন করো, আর যারা হচ্ছে নার্ভাস সিস্টেমের বাকি লেকচারগুলো দেখতে চাচ্ছ সেগুলো প্রত্যেকটা লেকচারই ইউটিউবে অলরেডি আপলোড হয়ে গেছে। এছাড়া তোমরা রেকর্ডেড লাইভ থেকেও দেখে নিতে পারবা। আমি তাহলে ক্লাসটা শুরু করি, তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করো। আজকে আমরা শুধু পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা পড়বো, যেটা খুব একটা বেশি কিছু না, ছোট একটা ক্লাস। আমি আগে থেকে শুরু করে দিলাম, না হলে ঈশার নামাজ আজান শুরু হয়ে যায়, সো সেই জন্য আমি একটু আগে শুরু করে দেওয়ার চেষ্টা করেছি। ক্লাসটা শুরু করছি, তোমরা আস্তে আস্তে জয়েন করো। তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে বলবে যে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, কারণ অনেক সময় দেখা যায় আমার যেটা আমার ডেস্কটপটা যেটা একটু এদিক ওদিক হয়ে যায়, তো তোমরা দেখে বলো যে তোমরা স্লাইডগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা আজকে শুরু করব হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম দিয়ে, ঠিক আছে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম দিয়ে। তোমরা একটু দেখে একটু করো। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আমরা গতদিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে পড়েছি, যেটা আমাদের মেইনলি হিস্টোলজির জন্য যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসলে সবগুলোই আন্ডার মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পাই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা পড়বো। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি মেইন কম্পোনেন্ট সেটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে তোমার নার্ভ, দেন হচ্ছে তোমার গ্যাংলিয়া, আর তারপর হচ্ছে তোমার নার্ভ এন্ডিংস। এই তিনটা জিনিস নিয়ে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কম্পোনেন্টগুলো তৈরি, ঠিক আছে? এই তিনটা জিনিস দিয়ে, একটা হচ্ছে নার্ভ, গ্যাংলিয়া অ্যান্ড নার্ভ এন্ডিং। এখন তারপরে প্রশ্নটা আসে যে নার্ভ কাকে বলে। এটা কিন্তু মানে আমাদের খুবই কমন একটা প্রশ্ন যে নার্ভ কাকে বলে। তাহলে নার্ভ জিনিসটা হচ্ছে যে তোমাদের বান্ডেল অফ নার্ভ ফাইবার সারাউন্ডেড বাই সোয়ান সেল অ্যান্ড লেয়ার্স অফ কানেকটিভ টিস্যু। বান্ডেলস অফ নার্ভ ফাইবার, এখানে আমি এক্সনগুলোকে বলছি, আমরা নার্ভ ফাইবার বলতে কিন্তু এক্সনগুলোকেই বোঝাই। নার্ভস আর বান্ডেলস অফ নার্ভ ফাইবার সারাউন্ডেড বাই সোয়ান সেল অ্যান্ড লেয়ার্স অফ কানেকটিভ টিস্যু। আচ্ছা, ঠিক আছে, সবাই জয়েন করো। তারপর হচ্ছে আমাদের নার্ভ ফাইবার। এখন কথা হচ্ছে যে নার্ভ জানলাম, তো নার্ভ ফাইবারগুলো কি? নার্ভ ফাইবারগুলো আসলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেরকম ট্র্যাক্ট থাকে সেই ট্র্যাক্টগুলোরই অ্যানালোগাস। ওই ট্র্যাক্টগুলোর মতোই হচ্ছে আমাদের নার্ভ ফাইবারগুলো। এখানে হচ্ছে তোমার যে এক্সনগুলো থাকে সেই এক্সনগুলো হচ্ছে গ্লায়াল সেল দিয়ে শীতে থাকে, ঠিক আছে? এবং এটা হচ্ছে এক্সোনাল যে ফাংশনটা সেটাকে ফ্যাসিলিটেট করে। আর যেহেতু এটা পেরিফেরাল নার্ভ ফাইবারের ক্ষেত্রে এক্সন আর শীতেড বাই সোয়ান সেল অর নিউরোলিমোসাইট, ঠিক আছে? তো আমাদের হচ্ছে যেহেতু এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের জন্য আমাদের হচ্ছে এই নার্ভ ফাইবারগুলো এক্সনগুলো হচ্ছে শীতেড বাই সোয়ান সেল অর নিউরোলিমোসাইট। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে নার্ভ ফাইবারগুলো রয়েছে এটা দু ধরনের, একটা হচ্ছে তোমার মাইলিনেটেড আর একটা হচ্ছে আনমাইলিনেটেড। মাইলিনেটেড নার্ভ ফাইবার যেগুলো, সেগুলো হচ্ছে যেহেতু এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে বলছি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে axon of large diameter grow in the PNS. They are engulfed along their length by a series of differentiating neurolemocytes and become myelinated nerve fiber. এরা আসলে যখন তোমার নিউরোলেমোসাইট দিয়ে এনগালফড হয়ে যায় তখনই তৈরি হয় হচ্ছে মাইলিনেটেড নার্ভ ফাইবারগুলো। আসলে মোট কথা হচ্ছে যে এক্সনের চারিদিকে যখন মাইলিন শীটটা তৈরি হবে তখনই আমরা সেটাকে মাইলিনেটেড নার্ভ ফাইবার বলবো। এখন দেখো যে মাইলিন শীট জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে যে তোমার সোয়ান সেল মেমব্রেনের
মাল্টিপল লেয়ারকে আমরা একসাথে মিন করি হচ্ছে মাইলিন শীথ। দ্য প্লাজমা মেমব্রেন অফ ইচ covering Schwann cell fuses with itself at an area termed as mesoaxon, and a wide flattened process of the cell continues to extend itself, moving circumferentially around the axon many times. The multiple layers of Schwann cell membrane unite as a thick myelin sheath. তাহলে দেখো যে এটা বেসিক্যালি হচ্ছে যে প্লাজমা মেমব্রেন, সোয়ান সেলটাই তোমার, সোয়ান সেলের যে প্লাজমা মেমব্রেনটা থাকে সেটা একটা এক্সনকে তোমার পুরো কভার করে থাকে, এবং এটা কভার করে কিভাবে, জিলাপির যেরকম প্যাচ হয় না ঠিক সেরকম ভাবে সে একটা এক্সনকে তোমার এনগালফ করতে থাকবে। এই মাল্টিপল লেয়ার অফ সোয়ান সেল মেমব্রেনটাকে আমরা বলি হচ্ছে মাইলিন শীথ। এবং এই যে ওরা এনগালফের প্রক্রিয়াটা, তখন কি হয়, একই প্লাজমা মেমব্রেনের একই সোয়ান সেলের প্লাজমা মেমব্রেনগুলো একটা জায়গায় এসে একটা আরেকটার সাথে হচ্ছে তোমার ফিউজ হয়ে যায়। এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে মেসোএক্সন। মেসোএক্সনটা অনেক সময় জানতে চাই যে মেসোএক্সনটা যে মানে তোমরা উল্লেখ করছো এটা বেসিক্যালি কি জিনিস। আচ্ছা, তারপরে এখানে আমি ছবিটা দেখিয়েছি যে মাইলিন শীটটা কিভাবে তৈরি হচ্ছে। যেহেতু এটা মাইলিনেটেড নার্ভ ফাইবার, এখানে তোমরা খেয়াল করো এটা হচ্ছে আমাদের এক্সন। হ্যাঁ, এই যে একটা ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে এক্সন। এই যে দেখো নিউরোলেমোসাইট স্টার্টস টু র্যাপ অ্যারাউন্ড এ পোর্শন অফ এন এক্সন। এই যে এটা হচ্ছে আমাদের নিউরোলেমোসাইট। নিউরোলেমোসাইটের নিউক্লিয়াসটা দেখো কত বড়। তারপরে এই যে দেখো সে কি করলো, এই যে এই দিক দিয়ে সে কি করছে, এক্সনটাকে এনগালফ করার চেষ্টা করছে। আমরা নেক্সট পিকচারটাতে খেয়াল করি। নিউরোলেমোসাইট, সাইটোপ্লাজম অ্যান্ড প্লাজমা মেমব্রেন ফর্ম কনজিকিউটিভ লেয়ার্স অ্যারাউন্ড এক্সন। এই নিউরোলেমোসাইটের যে সাইটোপ্লাজম প্লাস এদের যে প্লাজমা মেমব্রেন, সেটা কি করছে, একটা কনজিকিউটিভ লেয়ার তৈরি করছে এক্সনের চারিদিকে। এবং এই জায়গাটা এসে দেখো এটা কিন্তু একই সোয়ান সেল, ঠিক আছে, যেহেতু এটা একটা জিলাপির প্যাচের মতো তৈরি করবে সেই জন্য কিন্তু, এবং এরা যখন একটার সাথে আরেকটা মিলিত হয়েছে এখানে কিন্তু সে একটা প্রসেস তৈরি করছে। এটা আবার এক্সনটাকে এরকম করে রাউন্ড করে করে এনগালফ করবে। এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে মেসোএক্সন। এই জায়গাটাকে আমরা বলছি মেসোএক্সন। আচ্ছা, তারপরেরটা দেখো, দ্য ওভারল্যাপিং ইনার লেয়ার অফ দ্য প্লাজমা মেমব্রেন ফর্ম দ্য মাইলিন শীথ। এটা হচ্ছে তোমার ইনার লেয়ার। হ্যাঁ, ইনার লেয়ার যে নিউরোলেমোসাইটের যে তোমার ইনার লেয়ারটা, সেটাই তোমার প্লাজমা মেমব্রেনের যে ইনার লেয়ারটা সেটাই তোমার তৈরি করছে মাইলিন শীথ। এই যে দেখো এখানে পুরোপুরি মাইলিন শীটটা তৈরি হয়ে গেছে। দ্য নিউরোলেমোসাইট, সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস আর পুশড টু দ্য পেরিফেরি অফ দ্য সেল অ্যাজ দ্য মাইলিন শীট ইজ ফর্ম। যখন মাইলিন শীটটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন নিউক্লিয়াসটা কিন্তু একটা সাইডে সরে আসবে। এটার চাপে তোমার এটা যখন মাইলিন শীটটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন তাকে একটা জায়গা দিতে হবে। সেই জায়গার কারণে সে কি হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসটা কিন্তু একদম দেখো পেরিফেরিতে চলে আসছে। এটাই হচ্ছে তোমার মাইলিনেশনের প্রসেস। এটাই হচ্ছে মাইলিনেশনের প্রসেস। যখন এই পিকচারটা আসবে, এই প্রশ্নটা যখন আসবে তখন কিন্তু আমাদেরকে এই চিত্রটা সহই আমাদেরকে অ্যান্সার করতে হবে। একদম জ্যানকুইরার থেকে চিত্রটা নেওয়া, তোমরা সবাই জ্যানকুইরাটা ওপেন করে দেখবা। আর এছাড়া যদি মনে করো যে আমরা আরেকটু সুন্দর ছবি দেখো, তোমরা ইন্টারনেটও ঘাঁটতে পারো। এই পিকচারগুলো আমার ইন্টারনেট থেকে আমি নিয়েছি, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি, এবং সেম পিকচার জ্যানকুইরার পিকচারটা এখানে দেওয়া। এবং এই পিকচারটাই তোমাদেরকে এভাবে দিতে হবে এবং ডাইরেকশনটা কিন্তু দেখিয়ে দিতে হবে যে কোন দিক দিয়ে আমাদেরকে র্যাপ করছে, এক্সনটাকে র্যাপ করছে। তো ডাইরেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। দেখো প্রত্যেকটা ছবিতে কিন্তু ডাইরেকশনটা দেখানো হয়েছে, আর আমি এই ছবিতে কোনো ডিরেকশন নাই কারণ এখানে অলরেডি মাইলিন শীটটা তৈরি হয়ে গেছে। ওকে, এখন আসো যে মাইলিন শীথের কম্পোজিশনটা কি। এটা মেইনলি তোমার লিপিড দিয়ে তৈরি। পুরো মাইলিন শীটটাই হচ্ছে মেইনলি লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, এবং এখানে একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে মাইলিন। এটা হচ্ছে তোমার এক ধরনের লাইপোপ্রোটিন কমপ্লেক্স, যেমন সেল মেমব্রেনে থাকে ঠিক সেরকমই একটা লাইপোপ্রোটিন কমপ্লেক্স মেমব্রেন প্রোটিন, যেটার নাম হচ্ছে মাইলিন। এবং এটা কিন্তু তোমার যখন আমরা হিস্টোলজিক্যাল প্রসিডিউরসগুলো করি, প্রসিডিউরস তোমার যেমন মনে করো আমি স্টেইনিং করলাম, তখন কি হয়ে যায়, এই শীটটা কিন্তু পার্টলি রিমুভ হয়ে যায়, পুরোটা থাকে না, কিছু অংশ থাকে এবং ম্যাক্সিমাম পোর্শনই কিন্তু
রিমুভ হয়ে যায়। এখন আসো হচ্ছে ফাংশন অফ মাইলিন শীথ। ফাংশন অফ মাইলিন শীথ হচ্ছে যে ইট প্রোভাইডস দ্য সাপোর্ট টু দ্য নার্ভ ফাইবার, ইট প্রোভাইডস সাপোর্ট টু দ্য নার্ভ ফাইবার, aids in conduction of the nerve impulses, insulates an axon from the extracellular environment, and it is also the responsible for the color of white matter of the brain and spinal cord. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে তোমার ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডের হোয়াইট ম্যাটারটা কেন হোয়াইট, এটা কিন্তু আমাদের খুব একটা কমন কোয়েশ্চেন যে এটার কালারটা কেন হোয়াইট থাকে। ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডের যে গ্রে মেটার আমরা একটু আগে পড়েছি না, যেটার কম্পোজিশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কম্পোজিশনটা হচ্ছে তোমার গ্রে মেটার আর হোয়াইট ম্যাটার। তো গ্রে মেটার আর হোয়াইট ম্যাটারটা কেন, তখন কিন্তু এই মাইলিন শীথের কারণে হচ্ছে হোয়াইট ম্যাটারটার কালারটা হোয়াইট থাকে। এরপরে আসো যে আমরা হচ্ছে একটু ফার্দার স্টাডিতে যাব, যে যখন আমরা হাই ম্যাগনিফিকেশনে দেখব, এটা অবশ্যই আমাকে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে করতে হবে, তখন দেখবা যে একটা জায়গা খুবই তোমার ভিজিবল দেখা যাচ্ছে, এবং এটাকে আমরা তখন বলছি ইলেকট্রন ডেন্স এরিয়া। ইলেকট্রন ডেন্স এরিয়া যেটার নাম হচ্ছে মেজর ডেন্স লাইন, যেটার নাম হচ্ছে মেজর ডেন্স লাইন। অ্যাকচুয়ালি ইট রিপ্রেজেন্টস দ্য ফিউজড প্রোটিন রিচ সাইটোপ্লাজমিক সারফেস অফ সোয়ান সেল মেমব্রেন। এই মেজর ডেন্স লাইনটা আসলে কিছুই না, এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক যে সারফেসটা থাকে আমাদের সোয়ান সেল মেমব্রেনের, সেটাকে আমরা ইলেকট্রন ডেন্স লেয়ার হিসেবে দেখি। আর these surfaces along the myelin sheath, these surfaces periodically separate slightly to allow the transient movement of cytoplasm for membrane maintenance. এক একটা জায়গায় এসে দেখবা যে এটা কি করেছে, তোমার পিরিয়ডিক্যালি সেপারেট হয়ে গেছে। এই যে সারফেসটা, যে সারফেসে তোমার মেজর ডেন্স লাইনটা আছে, সেই সারফেসটা একটা মাইলিন শীথ বরাবর দেখবা পিরিয়ডিক্যালি এক একটা জায়গায় এসে এই মেজর ডেন্স লাইনটা আমরা আর পাবো না, তখন সেই জায়গাটাকে আমরা নাম দিয়েছি মাইলিন ক্লেফস। মাইলিন ক্লেফস, আর আরেকটা নাম হচ্ছে তোমার স্মিথ ল্যান্টারম্যান ক্লেফস। স্মিথ ল্যান্টারম্যান ক্লেফট, যেখানে এসে মেজর ডেন্স লাইনগুলো টেম্পোরারিলি ডিসঅ্যাপিয়ার করে যায়, এটার নাম হচ্ছে স্মিথ ল্যান্টারম্যান ক্লেফস। এটা হচ্ছে তোমার হেনরি স্মিথ অ্যান্ড ল্যান্টারম্যান, এই দুজনের নামকরণ অনুসারে নামকরণটা করা হয়েছে। And between the adjacent swan cell on an axon, the myelin sheath shows small nodes of Ranvier, অথবা এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে নোডাল গ্যাপস। Nodal gaps where the axon is only partially covered by interdigitating swan cell process. এখানে সেল মেমব্রেন গুলো থাকে না, এই জায়গাটাতে তোমার সোয়ান সেল প্রসেস দিয়ে এক্সনটা কভার থাকে, এবং ওই জায়গাটা কি হয়, এই জায়গাটাতে এসে এক্সনের যে তোমার প্লাজমা মেমব্রেন, সেটার নাম হচ্ছে এক্সোলিমা। তাই এক্সোলিমাটা তখন ওই জায়গাটায় এসে তোমার এক্সপোজড হয়ে গিয়ে ওখানে তোমার আয়নিক যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু চেঞ্জ হবে, এবং এখানে তোমার ভোল্টেজ গেটের যে সোডিয়াম চ্যানেল সেটার কনসেন্ট্রেশনটা অনেক বেশি হবে। ওকে, এবং এটার ফলে কি হবে, হুইচ রিনিউ দ্য অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড প্রডিউস সালটেটরি কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, দেয়ার রেপিড মুভমেন্ট ফ্রম নোড টু নোড। আমরা জানি যে এই এক্সনের ক্ষেত্রে যেহেতু তোমার এক একটা জায়গায় পিরিয়ডিক্যালি এক একটা গ্যাপ আছে, সেই যে গ্যাপগুলোর কারণে নার্ভ ইম্পালসগুলো একটা সালটেটরি কন্ডাকশন করে, মানে জাম্পিং করে করে নার্ভ ইম্পালসটা আমাদের পুরো এক্সন বরাবর মেনটেইনড হয়। এটা কিন্তু র্যাপিড মুভমেন্ট, এটা কিন্তু অনেক র্যাপিডলি মুভমেন্ট করে, এবং এটাই হচ্ছে তোমার নার্ভ ইম্পালসটাকে র্যাপিডলি মুভ করায়। ঠিক আছে, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে স্মিথ ল্যান্টারম্যান ক্লেফট, এটা হচ্ছে একটা এক্সন। এই যে দেখো, এটা হচ্ছে তোমার মাইলিন শীটটা, এক একটা জায়গায় এসে তোমার গ্যাপ দিয়েছে, এক একটা জায়গায় এসে কিন্তু গ্যাপ পড়েছে। এই গ্যাপগুলোর নামই হচ্ছে তোমার নোড অফ রেনভিয়ার অথবা নোডাল গ্যাপ, যেটা ইচ্ছা সেভাবে বলতে পারো। আর এই যে ইয়েলো কালারের যেটা দেখছো সেটা হচ্ছে মাইলিন শীট। মাইলিন শীটটা আসলে এরকম ইয়েলো থাকে না, এটা বোঝানোর জন্য এরকম কালার করা হয়েছে যেন তোমরা ডিফারেন্সিয়েশনটা করতে পারো। এখন আসো যে কোথায় কোথায় মাইলিন শীটটা থাকে না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা তোমরা এমসিকিউতেও পাবা যে কোথায় কোথায় মাইলিন শীট থাকে না। তাহলে মাইলিন শীট অ্যাবসেন্ট ইন নোডস অফ রেনভিয়ার অ্যান্ড দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য এক্সন ক্লোজ টু দ্য বডি। এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে তোমার প্রি এক্সন।
near the termination of axon before it divides into telodendria. টেলোডেন্ড্রিয়াটা কি জিনিস সেটা আমরা একদম ফার্স্ট ক্লাসে দেখিয়েছি। এখানে হচ্ছে তোমার টার্মিনেশন, এক্সনটা টার্মিনেশন হয়ে যখন এটা টেলোডেন্ড্রিয়া হয়, এই ডিভাইড হয়ে এক্সনটা যখন শেষ হয়ে আসতে থাকে তখন সেটা ডিভাইড হয়ে তোমার টেলোডেন্ড্রিয়া তৈরি করে। ঠিক আগেই পোষণে এসে মাইলিন শিটটা থাকবে না। অ্যান্ড দ্য ক্লেভস অফ স্মিথ ল্যান্টারম্যান, এইসব জায়গাগুলোতে আমাদের মাইলিন শিট অ্যাবসেন্ট। তারপরে চলে আসো হচ্ছে নিউরোলিমা। নিউরোলিমাটা কি জিনিস? এটা হচ্ছে একটা সারাউন্ডিং দ্য মাইলিন শিটের চারিদিকে সোয়ানসেলের একটা মেমব্রেন থাকে, দ্যাট ফর্মস এ কন্টিনিউয়াস শিট অ্যান্ড ইনক্লোজেস দ্য পেরিফেরাল নার্ভ ওয়েদার মাইলিনেটেড অর আনমাইলিনেটেড, অ্যান্ড দিস লেয়ার ইজ কল্ড নিউরোলিমা। ঠিক আছে, মাইলিন শিটের চারিদিকে এই যে সোয়ানসেল মেমব্রেন আর একটা থিন লেয়ার থাকে যেটা তোমার এই মাইলিন শিটটাকে কভার করে, এবং এটা পেরিফেরাল নার্ভে থাকে, পেরিফেরাল নার্ভে আমরা পাই। এবং এটা মাইলিনেটেড হোক আনমাইলিনেটেড হোক যেটাই হোক, অবশ্যই তোমার নিউরোলিমাটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকবে। এবং এটা কোথায় অ্যাবসেন্ট থাকে, দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ অ্যাবসেন্ট ইন সিএনএস। এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরোলিমা শিটটা আমরা পাই না, সেই জন্য কিন্তু নিউরনগুলো যখন ডিস্ট্রয় হয়ে যায় আমাদের নিউরনে, সেটা কিন্তু কখনোই আর রিগেইন করে না। এটা হচ্ছে তোমার ইরিভার্সিবল একটা ইনজুরি হয়ে যায়। এখন আসো ফাংশন। এটার মেইন ফাংশনটা হচ্ছে এটা রিজেনারেশনে হেল্প করে। সো এটা যেহেতু পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমরা পাই অথবা পেরিফেরাল নার্ভ ফাইবারে পাচ্ছি, সেই জন্য ইট ইজ রেসপন্সিবল ফর দ্য রিজেনারেশন অফ পেরিফেরাল নার্ভ ফাইবার অ্যান্ড নেসেসারি ফর ফর্মেশন অফ মাইলিন শিট ইন কেস অফ পেরিফেরাল নার্ভ ফাইবার অ্যান্ড হেলথ ইন প্রোটেকশন অ্যান্ড ইনসুলেশন। এরপরে চলে যাওয়া হচ্ছে আনমাইলিনেটেড ফাইবারসে। আনমাইলিনেটেড ফাইবারের ক্ষেত্রে কি হচ্ছে, the glial cell does not form the multiple wrapping of myelin sheath. এখানে তোমার মাইলিন শীট তৈরি হবে, মানে কাভারিংও করা থাকবে, বাট মাল্টিপল র্যাপিং হবে না। In myelinated fiber, each swan cell can enclose portion of many axon with a small diameter. Without the thick myelin sheath, nodes of Ranvier are not seen along the unmyelinated nerve fiber. যেহেতু এখানে মাইলিন শিটটা ঠিক না, সেজন্য এখানে কোনো ধরনের নোড অফ রেনভিয়ার দেখা যাবে না আনমাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে যে তোমার মাল্টিপল লেয়ারে র্যাপিং হবে না, র্যাপিং অবশ্যই হবে বাট মাল্টিপল লেয়ারে হবে না, যেটা মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। দিস ইজ দ্য ইমেজ অফ আনমাইলিনেটেড এক্সন। আনমাইলিনেটেড ক্ষেত্রে দেখো সোয়ান সেল স্টার্টস টু এনভেলপ মাল্টিপল এক্সন। এই যে দেখো মাল্টিপল এক্সন, কিন্তু হ্যাঁ অনেকগুলো এক্সনকে এই সোয়ান সেলটা কি করছে, তোমার এনভেলপ করছে। The unmyelinated axon are enveloped by the swan cell, but there are no myelin sheath wraps around each axon. এখানে সোয়ান সেল মেমব্রেনটা তোমার কি করছে, র্যাপিং করছে, কিন্তু আমরা ডেফিনেটিভ কোনো মাইলিন শীট আমরা পাচ্ছি না। এই যে দেখো মাইলিন শীট আমরা এখানে কোনো পাচ্ছি না। যেহেতু মাইলিন শীট নেই সেহেতু নোড অফ রেনভিয়ার পাওয়ার প্রশ্নই আসে না, এবং আদার্স স্ট্রাকচারগুলো পাওয়ার প্রশ্ন আসে না। এখানে শুধুমাত্র সোয়ান সেল মেমব্রেন দিয়ে র্যাপিং হবে, বাট কোনো ধরনের কোনো মাইলিন শীট তৈরি হচ্ছে না। সো এখানে আমরা আমাদের মানে সবারই একটা ঝামেলা লেগে যায় যে আমরা অনেক সময় চিন্তা করি যে সোয়ান সেল মেমব্রেন এখানে আনমাইলিনেটেড ক্ষেত্রে আমরা প্যাচ লাগাই দিই। আসলে এখানে সোয়ান সেলটা কি করছে, কাভার করছে, এনভেলপ করছে, বাট এখানে কোনো মাইলিন শীট তৈরি হবে না। কেন মাইলিন শীট তৈরি হবে না? কারণ এখানে কোনো মাল্টিপল র্যাপিং হয় না। যখন সোয়ান সেলের সেল মেমব্রেনটা মাল্টিপল র্যাপিং করবে, ওই মাল্টিপল র্যাপিং এর ফলে সেল মেমব্রেনটা মোটা হয়ে একদম ঠিক হয়ে তৈরি করবে হচ্ছে আমাদের মাইলিন শীট। সো হোপসো তোমরা হয়তো বুঝতে পেরেছো। স্পেয়ার সাম টাইম টু চেঞ্জ দ্য স্লাইড। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি একটু সময়টা আমি চেঞ্জ একটু করছি, কারণ আমি আবার তোমাদেরকে প্রিভিয়াসলি আবার দেখাবো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। একটু সময় তাড়াহুড়া করছি, কারণ দেখা যায় যে 8টার দিকে যখন আজানটা হয়ে যায় তখন সবার তাড়া লেগে যায় নামাজের জন্য, সেই জন্য একটু তাড়াহুড়া করা, কারণ আজকে আমাদেরকে অবশ্যই নার্ভাস সিস্টেমটা শেষ করতে হবে। যখন আমরা সমস্ত টপিকসগুলো টাচ করে ফেলবো, তারপর আমি আস্তে আস্তে তোমাদেরকে আবার অ্যাগেইন স্লাইডগুলো দেখাবো ফর তোমাদের আবার মনোযোগের সহিত দেখার জন্য।
হ্যাঁ, এখন আমি একটু তাড়াতাড়ি করছি বিকজ অফ আমাদের একটু টাইম শর্টেজ আছে। আর কিছুদিন পরে এই সময়টা আমাদের ঈদের পরপরই প্রবলেমটা হয়তো থাকবে না। আসলে আমি মাগরিব এবং এশার মাঝখানে একটা গ্যাপের মধ্যে আমি ক্লাসটা নেই, সো একটু আমাদের সবারই তাড়া থাকে নামাজের জন্য। ওকে, এরপরে চলে আসো হচ্ছে নার্ভ অর্গানাইজেশন। নার্ভের অর্গানাইজেশন যেটা, এখানে হচ্ছে যে পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে 3টা লেয়ার থাকে। হ্যাঁ, 3টা লেয়ারে তোমার এরা নার্ভটাকে কভার করে রাখে 3টা লেয়ার দিয়ে। ফার্স্টেরটা হচ্ছে তোমার এন্ডোনিউরিয়াম, এবং আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি এন্ডো, পেরি অ্যান্ড এপি, এটা হচ্ছে ফ্রম ইনসাইড টু আউটসাইড। ওকে, ফ্রম ইনওয়ার্ড টু আউটওয়ার্ড। তো এন্ডোনিউরিয়াম কোনটা, যেটা হচ্ছে একটা লুজ ডেলিকেট একটা কানেকটিভ টিস্যু, মানে লুজ কানেকটিভ টিস্যু দ্যাট সারাউন্ডস দ্য ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবার। ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবারকে যে কানেকটিভ টিস্যুটা তোমার সারাউন্ড করে থাকে, ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবারের চারিদিকে যে লুজ কানেকটিভ টিস্যুটা থাকে সেটাকে আমরা বলছি এন্ডোনিউরিয়াম। অ্যান্ড পেরিনিউরিয়াম কি, ইটস আ কানেকটিভ টিস্যু শীথ দ্যাট সারাউন্ডস দ্য বান্ডেল অফ নার্ভ ফাইবার। বান্ডেল অফ নার্ভ ফাইবার, অনেকগুলো ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবার মিলে তৈরি হয় একটা বান্ডেল অফ নার্ভ ফাইবার, এবং অনেকগুলো বান্ডেল অফ নার্ভ ফাইবার মিলে তৈরি হয় হচ্ছে একটা টোটাল নার্ভ ফাইবার। ওকে, ডেন্স কানেকটিভ টিস্যু, তাহলে এপিনিউরিয়াম কোনটা, ডেন্স কানেকটিভ টিস্যু শীথ সারাউন্ডস অ্যান্ড এনক্লোজেস দ্য বান্ডেল অফ নার্ভ ফাইবার ফর্মিং দ্য নার্ভ ট্রাঙ্ক। আমরা এখন একটু পিকচারটা দেখি, হোপসো তোমরা পিকচারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে টোটালি একটা নার্ভ। হ্যাঁ, এটা একটা নার্ভ, আমি এখান থেকে একটা সেকশন করে নিয়েছি। তাহলে সেকশন করলে দেখো, এইটা একটা নার্ভ ফাইবার, এটা একটা নার্ভ ফাইবার, এটা একটা নার্ভ ফাইবার। দেখো, অনেকগুলো নার্ভ ফাইবার, এগুলাকে আমরা এক একটা ফেসিকল বলি, এক একটা ফেসিকল বলি। এইটাকে যে কভার করে থাকে সেটার নাম হচ্ছে তোমার পেরিনিউরিয়াম। এই যেটাকে কভার করে আছে এটার নাম হচ্ছে পেরিনিউরিয়াম। আর এগুলা এক একটা ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবার মিলে তৈরি হয়েছে এক একটা বান্ডেল অফ নার্ভ ফাইবার, এবং এই বান্ডেল অফ নার্ভ ফাইবারের মধ্যে প্রত্যেকটাকে আমরা ধরবো হচ্ছে এক একটা করে ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবার। ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবারকে তোমার কভার করে থাকে যে কানেকটিভ টিস্যুটা, সেটার নাম হচ্ছে তোমার এন্ডোনিউরিয়াম। ওকে, এন্ডোনিউরিয়াম। এই যে এটা এক একটা ফ্যাসিকুলাস সিঙ্গেল নাম্বার যেহেতু, সেটা আমি ফ্যাসিকুলাস বললাম, আর প্লুরাল নাম্বার হলে ফ্যাসিকুলাই হয়ে যাবে। তাহলে এটা একটা ফেসিকুলাস, এটা একটা ফেসিকুলাস। তাহলে বান্ডেল অফ নার্ভ ফাইবারকে আমরা ফেসিকুলাসও বলি। ঠিক আছে, বান্ডেল অফ নার্ভ ফাইবার, এই যে এটা একটা বান্ডেল অফ নার্ভ ফাইবার। তাহলে বান্ডেল অফ নার্ভ ফাইবারের ভিতরে তোমার ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবার, তাহলে ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবারকে কভার করে থাকে এন্ডোনিউরিয়াম। একটা বান্ডেল অফ নার্ভ ফাইবারকে অথবা ফেসিকুলাসকে কভার করে থাকে পেরিনিউরিয়াম, এবং পুরো একটা নার্ভ ট্রাঙ্ককে অথবা নার্ভ ফাইবারকে কভার করে থাকে হচ্ছে তোমার এপিনিউরিয়াম। এই হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য নার্ভ ফাইবার, অর্গানাইজেশন অফ দ্য নার্ভ ফাইবার। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। পেরিফেরাল নার্ভ আমাদের কয় ধরনের নার্ভ আছে পেরিফেরালি? হ্যাঁ, পেরিফেরাল নার্ভ ইট এস্টাবলিশ কমিউনিকেশন বিটুইন দ্য সেন্টার ইন দ্য সিএনএস অ্যান্ড দ্য সেন্স অর্গানস অ্যান্ড ইফেক্টরস। ইফেক্টরস কোনগুলো? মাসেল গ্ল্যান্ড, এগুলোকে আমরা ইফেক্টর বলি। ইট জেনারেলি কন্টেইন বোথ অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট ফাইবার। তাহলে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার আর ইফারেন্ট নার্ভ ফাইবার। অ্যাফারেন্ট ফাইবার কোনগুলো? হুইচ ক্যারি ইনফরমেশন ফ্রম দ্য ইন্টারনাল বডি রিজন অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট টু দ্য সিএনএস। ওকে, এটা হচ্ছে তোমার বিভিন্ন বডির ভিতরে যেসব কিছু রেসপন্স আছে সেগুলোকে, প্লাস হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, চারিদিকে এনভায়রনমেন্ট থেকে তোমার বিভিন্ন ইনফরমেশন নিয়ে সে সিএনএসে দেয়। সিএনএস থেকে তখন ইফেক্টর অর্গানের দিকে ইম্পালসগুলো যাবে। হ্যাঁ, যেমন মনে করো একটা মশা কামড় দিল, মশা কামড় দিলে আমাদের কি করতে হবে? ওই জায়গাটা আমরা একটা রেসপন্স করি, থাপ্পড় মারি মশাটাকে মেরে ফেলার জন্য। তো ওইটা সিএনএস আমাদেরকে কমান্ড করে। তাহলে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার ওই ইনফরমেশনটা নিয়ে যায়, মশা কামড়াচ্ছে শরীরের এই জায়গায়, অমুক জায়গায়, তখন আমাদের সিএনএস থেকে আসে যে ওই জায়গার মধ্যে তোমরা হিট করো। ওকে, তো efferent nerve fiber that carry impulses from the CNS to the effector organ commanded by this center, এটা হচ্ছে আমাদের efferent fiber।
এরপরে চলে আসো সেন্সরি নার্ভ ফাইবার আর সেন্সরি নার্ভ আর মোটর নার্ভ কোনগুলো। সেন্সরি নার্ভ হচ্ছে যেগুলোর মধ্যে তোমার শুধুমাত্র সেন্সরি ফাইবারগুলো থাকে, অ্যান্ড দিস কম্পোস্ট অফ ফাইবার্স, এগুলোকে আমরা বলছি তোমার সেন্সরি নার্ভ। এবং যেই নার্ভের মধ্যে তোমার composed only fibers that carry impulses to the effector, সেগুলোকে আমরা বলছি মোটর নার্ভ। আর যেই নার্ভের মধ্যে এই দুটো কম্পোনেন্টই বিদ্যমান, যে সেন্সরি কম্পোনেন্ট প্লাস হচ্ছে মোটর কম্পোনেন্ট, সেই নার্ভগুলোকে আমরা বলছি মিক্সড নার্ভ। ওকে, তাহলে এটা আমাদের কি কি আসলে, একটা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার, ইফারেন্ট নার্ভ ফাইবার, আর কোনগুলো হচ্ছে তোমার সেন্সরি নার্ভ, কিছু আছে মোটর অ্যান্ড কিছু আছে মিক্সড নার্ভ। এগুলা জাস্ট কমন কথা, এগুলা তোমরা অবশ্যই পড়বা, গ্রসেও পড়বা, চিন্তার কোনো কারণ নেই। এরপর চলে আসা হচ্ছে গ্যাংলিয়া। গ্যাংলিয়াটা আমাদের জন্য খুব একটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরা হচ্ছে টিপিক্যালি ওভার্ট স্ট্রাকচারস হুইচ কন্টেনিং দ্য নিউরোনাল সেল বডিজ, যেটার মধ্যে থাকে হচ্ছে তোমার নিউরোনাল সেল বডিজ অ্যান্ড দেয়ার সারাউন্ডিং গ্লায়াল স্যাটেলাইট সেল সাপোর্টেড বাই ডেলিকেট কানেকটিভ টিস্যু অ্যান্ড সারাউন্ডেড বাই এ ডেন্সার ক্যাপসুল। এটা হচ্ছে একটা ওভার্ড একটা স্ট্রাকচার। বেসিক্যালি এগুলোর মধ্যে তোমার নিউরোনাল সেল বডি থাকে, এবং চারিদিকে থাকে হচ্ছে তোমার স্যাটেলাইট সেল। এদের চারিদিকে অবশ্যই কানেকটিভ টিস্যু থাকে, এবং কানেকটিভ টিস্যুর মধ্যে থাকতেছে হচ্ছে আমাদের গ্লায়াল স্যাটেলাইট সেল। এরা রিলে স্টেশন হিসেবে কাজ করে, যে কোনো নার্ভ ইম্পালসটা ট্রান্সমিট করার জন্য এরা রিলে স্টেশন হিসেবে কাজ করে। সো এখানে অবশ্যই একটা নার্ভ এন্টার করবে এবং আরেকটা নার্ভ এক্সিট করবে এই গ্যাংলিয়নগুলো দিয়ে, যেহেতু এটা রিলে স্টেশন হিসেবে কাজ করছে। গ্যাংলিয়া হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে তোমার সেন্সরি গ্যাংলিয়া, আরেকটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া। সেন্সরি গ্যাংলিয়া যেটা, সেটা দ্যাট রিসিভ অ্যাফারেন্ট ইম্পালসেস দ্যাট গো টু দ্য সিএনএস, যেটা তোমার এটা অ্যাফারেন্ট ইম্পালস নেবে এবং যেটা অবশ্যই সিএনএস এ যাবে। তো সেন্সরি গ্যাংলিয়া আর অ্যাসোসিয়েটেড উইথ বোথ ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড দ্য ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল নার্ভ। মানে এখানে তোমার সেন্সরি গ্যাংলিয়া আমরা কোনগুলো বলবো, যেটা হচ্ছে আমাদের ক্রেনিয়ামে থাকে ক্রেনিয়াল গ্যাংলিয়া, মানে ক্রেনিয়াল নার্ভে যেটা থাকে সেটা হচ্ছে ক্রেনিয়াল গ্যাংলিয়া, আর থাকে হচ্ছে তোমার স্পাইনাল নার্ভের যে ডর্সাল রুট গ্যাংলিয়া যেটাকে আমরা বলি আর কি, সেটাই হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়াও বলি অথবা ডর্সাল রুট গ্যাংলিয়া, যেটাই তোমরা বলো না কেন একই জিনিস। তাহলে এই দুইখানে আমরা হচ্ছে সেন্সরি গ্যাংলিয়া পাচ্ছি। এবং দেখো এটা একটু রেড কালার করে দিয়েছি কারণ এটা একটা আমাদের ইম্পর্টেন্ট কথা। দ্য লার্জ নিউরোনাল সেল বডিজ of ganglia are associated with thin sheet-like extension of small glial satellite cell. এদের চারিদিকে তোমার স্যাটেলাইট সেল থাকবে। আমি ছবি দেখাবো তোমাদেরকে, এই যে দেখো, এবং এদের চারিদিকে তোমার একটা ডিস্টিংক্ট কানেকটিভ টিস্যু ক্যাপসুল থাকে, থাকবে, এবং এখানে যে নিউরনগুলো থাকে সেই নিউরনগুলো কিন্তু অবশ্যই সিউডো ইউনিপোলার। দিস ইজ দ্য ফোর স্টার দিয়ে রাখো, কারণ একটা সেন্সরি গ্যাংলিয়া আর অটোনমিক গ্যাংলিয়ার মধ্যে খুব মেইন একটা পার্থক্য হচ্ছে যে এরা কি ধরনের পোলারিটি এদের মধ্যে আছে, যে এটা হচ্ছে তোমার সিউডো ইউনিপোলার। ওকে, এটা হচ্ছে সিউডো ইউনিপোলার অ্যান্ড ইট acts as a relay information from the ganglions nerve endings to the gray matter of the spinal cord via synapses with local neuron. এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে সেন্সরি গ্যাংলিয়া। আর এই যে দেখো গোল্লা গোল্লা যে চারদিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্যাটেলাইট সেল। এগুলো হচ্ছে তোমার স্যাটেলাইট সেল। আর এখানে কিন্তু আরেকটা জিনিস পার্থক্য হচ্ছে এরা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে, দেখো একদম কিন্তু গায়ে গায়ে লেগে আছে। ওকে, ক্লোজলি প্যাকড সেন্সরি গ্যাংলিয়া সেল। তাহলে কিন্তু তোমার সেন্সরি গ্যাংলিয়ার সাথে যখন অটোনমিক গ্যাংলিয়ার পার্থক্য করবা তখন এই পয়েন্টগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এরা খুব ক্লোজলি প্যাকড থাকে, এবং এগুলো হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায়, আমরা ক্রেনিয়াল গ্যাংলিয়াতে পাচ্ছি প্লাস হচ্ছে সেন্সরি গ্যাংলিয়াতে পাচ্ছি। ওকে, স্পাইনাল গ্যাংলিয়াতে পাচ্ছি। একটা হচ্ছে আমরা সেন্সরি গ্যাংলিয়াগুলো পাচ্ছি তোমার ক্রেনিয়াল গ্যাংলিয়াতে, আর একটা হচ্ছে তোমার স্পাইনাল গ্যাংলিয়াতে, এবং এগুলোর নিউরনগুলো হচ্ছে তোমার সিউডো ইউনিপোলার। এই হচ্ছে আমাদের পার্থক্য। প্রশ্নটা যদি আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য প্রশ্নটা যদি একটু অন্যরকম হয় তখন কিন্তু এই ধরনের কিছু বেসিক প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, গ্যাংলিয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট গ্যাংলিয়া। আর যদি যাদের হচ্ছে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দিবা
তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই অহরহ আসে। গ্যাংলিয়ারগুলো টাইপ যেমন হচ্ছে তোমার গ্যাংলিয়ার ক্ষেত্রে আমরা দুই ধরনের গ্যাংলিয়া পাই, একটা হচ্ছে সেন্সরি গ্যাংলিয়া, অটোনমিক গ্যাংলিয়া। সেন্সরি গ্যাংলিয়ার মধ্যে দুই ধরনের গ্যাংলিয়া, একটা হচ্ছে তোমার ক্রেনিয়াল গ্যাংলিয়া আর একটা হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া। আচ্ছা, এরপরে চলে যাওয়া হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া। এটা তো বুঝতেই পারছো যে এরা হচ্ছে ইফেক্ট দ্য অটোনমিক নার্ভাস সিস্টেমে এটা পাবা অটোনমিক গ্যাংলিয়াগুলো। এবং যেটা কিন্তু আমরা জানি অলরেডি যে অটোনমিক নার্ভগুলো তোমার স্মুথ মাসেল, গ্ল্যান্ড এবং হার্টে, এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের কাজ করে। যেমন হচ্ছে তোমার স্মুথ মাসেলের অ্যাক্টিভিটিতে হেল্প করে, তারপর গ্ল্যান্ডসের সিক্রেশনে হেল্প করে এবং হার্ট রেটের উপর ফাংশন করে। ওকে, এবং এটা বেসিক্যালি এগুলোর উপর ফাংশন করে সে বডির একটা কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট, যেটাকে আমরা একটা নাম দিয়েছি হোমিওস্টেসিস, এটাকে মেনটেন করে। Autonomic ganglia হচ্ছে the bulbous dilatation of the autonomic nerve. These are the small bulbous dilatation in autonomic nerve, usually with multipolar neuron. এরা হচ্ছে এখানে যে নিউরনগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার মাল্টিপোলার নিউরন। তাহলে এর আগে সেন্সরি গ্যাংলিয়াতে আমরা পেয়েছি তোমার সিউডো ইউনিপোলার, আর এই ক্ষেত্রে হচ্ছে তোমার মাল্টিপোলার নিউরন। এখানে কিছু গ্যাংলিয়া থাকে হচ্ছে সার্টেন অর্গানসে, যেমন হচ্ছে তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের ক্ষেত্রে যে গ্যাংলিয়াগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা নাম দিয়েছি ইন্ট্রামুরাল গ্যাংলিয়া। ওকে, ইন্ট্রামুরাল গ্যাংলিয়া, যে গ্যাংলিয়াগুলো তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টে থাকে সেই গ্যাংলিয়াগুলোকে আমরা বলছি ইন্ট্রামুরাল গ্যাংলিয়া। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু ক্লোজ প্রক্সিমিটিতে নাই, এদের মধ্যে কিন্তু গ্যাপ আছে, এরা কিন্তু একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে নাই। এবং এদের চারিদিকে অবশ্যই তুমি একটা স্যাটেলাইট সেলের লেয়ার পাবা, এটা কমন, এটা স্যাটেলাইট সেলের লেয়ার পাবা, ওখানেও পেয়েছো। বাট এখানকার যে ক্যাপসুলটা এটা কিন্তু পুরলি ডিফাইন্ড। সেন্সরি গ্যাংলিয়ার ক্যাপসুলটা হচ্ছে তোমার খুব সুন্দর করে ডিফাইন করা গেছে, খুব সুন্দর করে ক্যাপসুলটা বোঝা গেছে। বাট অটোনমিক গ্যাংলিয়ার ক্ষেত্রে কিন্তু এদের যে ক্যাপসুলটা সেটা হচ্ছে তোমার পুরলি ডিফাইন্ড। ওকে, পুরলি ডিফাইন্ড। আর যদি তুমি ইন্ট্রামুরাল গ্যাংলিয়ার ক্ষেত্রে বলো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট সেলের লেয়ারটা হচ্ছে ইনকনসপিশিয়াস অবস্থায় থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম একটা অবস্থায় থাকে ইন্ট্রামুরাল গ্যাংলিয়ার ক্ষেত্রে। তো আমরা ইন্ট্রামুরাল গ্যাংলিয়াতে আলাদা করে কোনো পার্থক্য করবো না, আমাদের অটোনমিক গ্যাংলিয়া আর হচ্ছে তোমার স্পাইনাল সেন্সরি গ্যাংলিয়ার মধ্যে পার্থক্য বলতে বলবে। তো আমরা ফার্স্টে এটার পোলারিটিটা বলে নিব, এটা সিউডো ইউনিপোলার, এটা হচ্ছে তোমার মাল্টিপোলার। তারপর সেন্সরি গ্যাংলিয়াগুলো খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, আর এখানে হচ্ছে তোমার গ্যাপে গ্যাপে থাকে, এত ক্লোজ প্রক্সিমিটিতে এরা থাকে না। ওকে, আর এদের যে ক্যাপসুলটা সেন্সরি গ্যাংলিয়ার ক্ষেত্রে ক্যাপসুলটা খুবই মানে ইজিলি ডিফাইন করা যায়, এবং এখানে হচ্ছে তোমার পোরলি ডিফাইন্ড। ওকে, এই হচ্ছে আমাদের পার্থক্য। আর অটোনমিক নার্ভের ক্ষেত্রে অটোনমিক নার্ভে দুই ধরনের নিউরন সার্কিট আমরা পাই। একটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার নিউরন, যেখানে থাকে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, এবং যেটার লোকেশনটা হচ্ছে তোমার সিএনএস এ। আর এই ফার্স্ট অর্ডার নিউরনের যে এক্সনটা সেটা গিয়ে একটা সিনাপস তৈরি করে উইথ দ্য পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্স অফ দ্য সেকেন্ড মাল্টিপোলার নিউরন in the chain located in a peripheral ganglionic system. তাহলে এখানে আমরা অটোনমিক নার্ভের ক্ষেত্রে দুই ধরনের নিউরনাল সার্কিট পাচ্ছি। আর প্রিগ্যাংলিয়নিক যে সিম্প্যাথেটিক নার্ভ, প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভের যে নিউরনাল সেল বডি, সিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমরা থোরাসিক এবং লাম্বার সেগমেন্টে পাবো। ওকে, আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমরা প্রিগ্যাংলিয়নিক যে ফাইবারগুলো সেগুলো প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে পাবো হচ্ছে মেডুলা অ্যান্ড মিড ব্রেন অ্যান্ড ইন দ্য সেক্রাল পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড। আর সিম্প্যাথেটিক সেকেন্ড নিউরন, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করো, এদের যে সেকেন্ড নিউরনটা, সেই সেকেন্ড নিউরনটা হচ্ছে থাকবে তোমার ভার্টিব্রাল কলামের চারিদিকে,
ভার্টিব্রাল কলামের আশেপাশে আমরা পাবো। ওকে, আর while second neuron of the parasympathetic fiber they are found in very small ganglia always located near or within the effector organ। তাহলে দেখো যে তোমার সেকেন্ড নিউরনটা সিম্প্যাথেটিক নার্ভের ক্ষেত্রে আমরা পাচ্ছি ভার্টিব্রাল কলামের চারিদিকে। ওকে, ভার্টিব্রাল কলামের পাশাপাশি পাচ্ছি। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমরা এগুলো পাবো হচ্ছে তোমার নিয়ার অর উইদিন দ্য ইফেক্টর অর্গান, নিয়ার অর উইদিন দ্য ইফেক্টর অর্গান। একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে ইন দ্য ওয়াল অফ দ্য স্টমাক অ্যান্ড দ্য ইন্টেস্টাইন। আচ্ছা তনিমা তমা, তুমি লাইভটা কেটে আবার লাইভ এন্টার করো। ওকে, লাইভটা কেটে আবার লাইভে ঢুকো, লাইভে অনেক সময় সমস্যা হয়, সেই জন্য ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না। এরপরে একটা ছোট্ট একটা টপিকস নিয়ে বলবো। আসলে এই যে তোমার ডিজেনারেশন অফ নার্ভ ফাইবার যেটা, সেটা কিন্তু বেসিক্যালি আমরা যখন নার্ভাস সিস্টেমটা পড়বো গ্রসে তখনও আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের হিস্টোলজিতে আসলে আমি টপিকসটা আমি দিলাম কারণ এটা সম্পর্কে তোমরা জাস্ট একটু জেনে রাখো। যেমন হচ্ছে তোমার ডিজেনারেশন অফ নার্ভ ফাইবার, নার্ভ ফাইবারের ক্ষেত্রে কি কি ডিজেনারেশন হতে পারে, কোথায় কোথায় সেই ডিজেনারেশনটা হয়। যদি তোমার একটা নার্ভ সেলের এক্সনটা যদি অ্যাফেক্টেড হয় তাহলে কোথায় কোথায় ডিজেনারেশন হবে, একটা হতে পারে তোমার ডিস্টাল সেগমেন্টে, অথবা আরেকটা হতে পারে হচ্ছে তোমার ইনজুরির আশেপাশে যে পোর্শনটা থাকবে এক্সনের সেখানে, অথবা আরেকটা হতে পারে হচ্ছে যেখান থেকে তোমার এক্সনটা অ্যারাইজ করে, সেল বডি যেখান থেকে তোমার এক্সনটা অ্যারাইজ করে সেখানে। তাহলে এই তিনটা জায়গায় আমাদের ডিজেনারেশনটা হতে পারে। নার্ভ ফাইবারের ডিজেনারেশনটা মানে বুঝতেই পারছো যে এখানে হচ্ছে তোমার যদি কোনো নার্ভ ফাইবারের ক্ষেত্রে কোনো ইনজুরি হয় তখন আমাদের নার্ভ সেলে কি কি চেঞ্জ আসতে পারে সেটাকে আমরা বলছি ডিজেনারেশন অফ নার্ভ ফাইবার। তাহলে একটা এক্সন যদি একটা নার্ভ সেলের এক্সন যদি অ্যাফেক্টেড হয় তাহলে সেই ক্ষেত্রে কোথায় কোথায় হবে, একটা হতে পারে তোমার ডিস্টাল সেগমেন্টে, একটা হচ্ছে পোর্শন অফ এক্সন প্রক্সিমাল টু দ্য ইনজুরি, আরেকটা হতে পারে হচ্ছে তোমার পসিবলি ইন দ্য সেল বডি ফ্রম হুইচ দ্য এক্সন অ্যারাইজেস। তাহলে একটা হচ্ছে আমাদের ওয়ালেরিয়ান ডিজেনারেশন, এটা খুবই কমন ওয়ালেরিয়ান ডিজেনারেশন। এখানে দেখো দ্য চেঞ্জেস স্প্রেড ডিস্টালি ফ্রম দ্য সাইট অফ দ্য লেশন অ্যান্ড ইনক্লুডস ইটস টার্মিনেশন। মানে এখানে তোমার দেখো এখানে ইনজুরিটা হয়েছে একদম, কিন্তু তোমার একদম টার্মিনেশন পর্যন্ত, পরবর্তীতে দেখো এই যে দেখো একদম পুরো টার্মিনেশন পর্যন্ত, যেখান থেকে ইনজুরিটা হয়েছে সেখান থেকে শুরু করে আস্তে আস্তে এটা প্রসিড করে করে একদম টার্মিনেশন পর্যন্ত গিয়েছে। এটাকে আমরা বলছি ওয়ালেরিয়ান ডিজেনারেশন, এটাকে আমরা বলছি ওয়ালেরিয়ান ডিজেনারেশন। আরেকটা হচ্ছে আমাদের রেট্রোগেড ডিজেনারেশন, রেট্রোগেড ডিজেনারেশন যেটা হচ্ছে আমাদের নার্ভ সেল বডিতে হবে। The changes that occur in the cell body following injury to its axon are referred to as retrograde degeneration। তাহলে ডিজেনারেশন মানে কি? ডিজেনারেশন মানে হচ্ছে যে নার্ভ ফাইবারে যে ইনজুরিটা হচ্ছে এর ফলে নার্ভে কি কি চেঞ্জ আসছে সেটাকে আমরা বলছি তোমার ডিজেনারেশন, সেটাকে আমরা বলছি ডিজেনারেশন। একটা হতে পারে তোমার এক্সনে, আরেকটা হতে পারে তোমার সেল বডিতে। তাহলে সেল বডিতে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি রেট্রোগেড ডিজেনারেশন, আরেকটা যেটা হচ্ছে তোমার এক্সনে যেই ডিজেনারেশনটা হচ্ছে এবং সেটা তোমার সাইট অফ দ্য ইনজুরি থেকে একদম হোল টার্মিনেশন পর্যন্ত নার্ভের যে ইনজুরিটা আমাদের হচ্ছে সেটাকে আমরা বলছি ওয়ালেরিয়ান ডিজেনারেশন। তাহলে এই দুই ধরনের ডিজেনারেশন আমরা পাচ্ছি। এরপরে চলে যাওয়া হচ্ছে রিজেনারেশন অফ নার্ভ ফাইবার। তাহলে রিগ্রোথ অফ দ্য এক্সন ইজ পসিবল ইন পেরিফেরাল নার্ভ and appears to the depend on the presence of endoneurial tube and the spatial quality is possessed by Schwann cell and it occurs usually begins 2 weeks after the injury। এটার মানে হচ্ছে যে তোমার এক্সনটা যদি আবার রিগ্রোথ করে, এবং রিগ্রোথ কিন্তু পসিবল পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে, পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে ইনজুরিটা কিন্তু আমাদের রিগেইন হয়, ইনজুরিটা ঠিক হয়ে যেতে পারে, এবং এটা ডিপেন্ড করছে হচ্ছে তোমার যে এন্ডোনিউরিয়াল টিউবটা প্রেজেন্ট আছে কি নাই সেটার উপরে, এবং সোয়ান সেলের কিছু স্পেশাল কোয়ালিটিস আছে সেগুলো তার আছে কিনা, সেই কোয়ালিটিসগুলোর উপর ডিপেন্ড করে আমাদের নার্ভটা রিজেনারেশন হবে। এখানে দেখো এটা হচ্ছে সেল বডিটা, একটা আমরা নার্ভ দেখতে পাচ্ছি, এই যে এটা, এখানে দেখো সাইট অফ ইনজুরি হচ্ছে এটা। ওকে,
তখন দেখো এখানে কি কি কাহিনী হলো, সেল বডিতে একটা চেঞ্জ আসলো, নিজেল গ্র্যানিউলসগুলো ডিসঅ্যাপিয়ার করে গেল। আগে এটা নর্মাল ছিল, এই যে লাল লাল যে বলগুলো দেখছো এগুলো হচ্ছে নিউজেল গ্র্যানিউলস। নিউজেল গ্র্যানিউলসগুলো আস্তে আস্তে নাই হয়ে গেছে, দেখছো? আর নিউক্লিয়াসটা একদম একটা সাইডে সরে আসছে। আর এখানে দেখো ডিসইন্টিগ্রেশন অফ মাইলিন শীথ অ্যান্ড ব্রেকডাউন অফ এক্সিস সিলিন্ডার। তার মানে কি, এই যে এইটা এক্সনের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, এবং মাইলিন শীথটা কি হয়ে গেছে, যে কমলা কালারের এটা হচ্ছে মাইলিন শীথ, এই মাইলিন শীথটা কি হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে। দেন ইনজুর্ড নার্ভ ফাইবার রিজেনারেটিং ইনটু নিউরোলিমাল টিউব। যদি আমাদের এই টিউবটা, নিউরোলিমাল টিউবটা যদি, বা অথবা এন্ডোনিউরাল টিউব যেটাই বলো না কেন, এটা যদি তোমার কোনো অ্যাফেক্টেড না হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা আস্তে আস্তে রিজেনারেশন করছে, সেল বডিটাও আস্তে আস্তে নর্মাল হয়ে আসতেছে, নিউক্লিয়াসটা মাঝখানে চলে আসছে। এখানে যে ইনজুরিটা ছিল এখানে দেখো আর নাই। জয়নিং অফ বোথ কার্টিংস, মানে দুই পাশে যে আমাদের ইনজুরিটা হয়েছিল এটা কিন্তু এখানে ডিসঅ্যাপিয়ার করে গেছে। রিজেনারেশন ইজ কমপ্লিট উইথ মাইলিন শীথ অ্যান্ড নিজেল গ্র্যানিউলস। আস্তে আস্তে কি হয়ে গেল দেখো, মাইলিন শীথ তৈরি হয়ে গেল, এটা যখন জয়নিং হয়ে গেল, এই জায়গাটা তো আমাদের ইনজুরি হয়েছিল, এখানে দেখো মাইলিন শীথ তৈরি হয়ে গেছে। প্লাস দেখো নিজেল গ্র্যানিউলসগুলো আবার ফিরে আসছে, আবার তৈরি হয়েছে, এবং আমরা সেন্ট্রালি নিউক্লিয়াসটা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে তোমার রিজেনারেশন হয়েছে নার্ভ ফাইবারের। তাহলে এটা বেসিক্যালি ইনজুরি হওয়ার 2 সপ্তাহের মধ্যেই এই রিজেনারেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। সো থ্যাংক ইউ অল। আমরা নার্ভাস সিস্টেম ইটস আ হিউজ পোর্শন, খুবই ইম্পর্ট্যান্ট এবং আসলে অনেক বড়সড় একটা ব্যাপার, সেটাকে কাট শর্ট করে নিয়ে আসা ইজ টু টাফ, বাট আই এম ট্রাইং টু ডু দ্যাট। অ্যান্ড আমি জানি না যে কতটুকু আমি সাকসেসফুল হয়েছি। আমি আরেকবার দেখাচ্ছি স্লাইডগুলো, জাস্ট আমি শুধু স্লাইডগুলো দেখাবো, যাদের একটু কমপ্লেন ছিল যে একটু তাড়াতাড়ি আমি স্লাইডে গিয়েছি সে তাদের জন্য। এর মধ্যে যদি কারো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারো। আর এরপরে নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আমাদের ঈদের পরে ইনশাল্লাহ নেক্সট ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সেল দিয়ে শুরু করব। তোমরা সব অনেকেই এটা চেয়েছো যে সেলটা আমি তোমাদেরকে পড়িয়ে দিই। ইনশাল্লাহ সেল দিয়ে শুরু হবে। আফটার ঈদের পর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার ক্লাস দিব এবং দেখা হবে তোমাদের সাথে। সো এখানে বেসিক্যালি দেখো মাইলিনেটেড নার্ভ ফাইবার, মানে মাইলিন শীথ যে নার্ভে থাকবে সেটাই হচ্ছে আমাদের মাইলিনেটেড নার্ভ ফাইবার। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমাদের মাইলিন শীথটা তৈরি করছে কিন্তু সোয়ান সেল, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তৈরি করছিল হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। হ্যাঁ, সবাইকে অবশ্যই আমি সবাইকে ওয়েলকাম করছি। আর যদি কেউ অল্প একটু বেনিফিটেড হয়ে থাকো সেটাই আসলে অনেক বড় পাওয়া। আমি চেষ্টা করেছি ক্লাসটাকে একটু শর্ট করে আনার, মানে নার্ভাস সিস্টেমটাকে একটু শর্ট করে আনার, বিকজ এটা অনেক হিউজ পরিমাণ। তোমরা গ্রসে পাবে, হিস্টোলজিতে পাবে, বারবার আমাদের নার্ভাস সিস্টেমটা আমাদের রিপিটেড হয় এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। অনেকের ক্ষেত্রে পুরো প্রফটা দেখা যায় যে নার্ভাস সিস্টেমের উপর হয়েই শেষ হয়ে যায়। কোন আচ্ছা, নাইমুর রহমান, ফার্স্ট ইয়ার ডেন্টাল স্টুডেন্টদের জন্য প্রয়োজন। আমি ডেন্টাল স্টুডেন্টদের জন্য, আমি তো নার্ভাস সিস্টেমটা তো আসলে আমাদের সবার জন্যই দরকার, তাই না? আমাদের ডেন্টাল সিস্টেমে যারা আছো ডেন্টাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও তো এটা নার্ভাস সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে হেডনেক পোর্শনটা তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যাজ ফার আই নো। আর নার্ভাস সিস্টেমটা তো মনে করো যে কোনো কারোর জন্যই এটা খুবই ইম্পর্টেন্ট। নার্ভাস সিস্টেমটা আমাদেরকে জানতেই হবে। এটা পরবর্তীতে যখন তোমরা রেকর্ডেড লাইভটা দেখবা অথবা যখন ইউটিউবে এটা ছেড়ে দিবে তখন তোমরা এটাকে পজ করেও তোমরা ইচ্ছা করলে এটাকে আবার দেখতে পারবা। আর যাদের কাছে জ্যানকুরেটা অ্যাভেলেবল আছে তারা হচ্ছে তোমরা একটু জ্যানকুরেটাকে উল্টিয়েও দেখবা যে আমার প্রত্যেকটা কথার সাথেই
তোমাদের খুব ইজি লাগবে জিনিসটা আবার গো থ্রু করতে। আসলে নার্ভাস সিস্টেম দিয়েই মনে করো যে নার্ভাস সিস্টেমটা এত বড়, এটা দিয়েই মনে করো যে 6টা-7টা ক্লাস নেওয়া সম্ভব। সো এখানে সব ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি আলোচনা করেছি এবং মনে করো যে তোমরা পড়লে বুঝতে পারবে কোনগুলো তোমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, এবং আমার কথা শুনলে বুঝতে পারবা যে আমি কোন জিনিসগুলো আমি ক্লাসে মেনশন করি। আর একটা ক্লাসের প্রেজেন্টেশনের জন্য অনেক কথাই লিখতে হয়, কিন্তু সব কথা আমাদের যে একদম মনে রাখতে হবে এটাও কোনো নেসেসারি কোনো কিছু না। যেমন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে মাইলিন শিটটা কোথায় কোথায় তোমার অ্যাবসেন্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর যারা হচ্ছে তোমরা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এখন এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের সবগুলো পরীক্ষায় এমসিকিউতে হয়, এমসিকিউতে তোমার আমাদেরকে একদম দেখা যায় ক্লোজলি রিলেটেড কিছু অ্যান্সার দেওয়া থাকে। সো ইটস ভেরি ডিফিকাল্ট যদি আমাদের সেটা সম্পর্কে একটু ধারণা না থাকে, এবং এই বিশেষ করে যে এরকম কিছু শর্ট জিনিসগুলো আমাদের সমস্যা হয়ে যায়। যেমন নিউরোলিমাটা আমাদের মাইলিন শীট তৈরির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা রিজেনারেশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এটা প্রেজেন্ট থাকে নিউরোলিমাটা, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, হঠাৎ করে দিলে কিন্তু মাথায় আসে না যে আসলে নিউরোলিমাটা আমরা চিন্তা করতে থাকি কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের পাওয়া যাচ্ছে কিনা, এটা আমাদের মনে একটা খটকার সৃষ্টি হয়। সো একদম যে কথাগুলো আমাদেরকে না জানলেই নয়, শুধুমাত্র সেই কথাগুলো এখানে আমি উল্লেখ করেছি। আর আনমাইলিনেটেড ফাইবার একটা সবসময় মনে রাখবা যে একটা নার্ভ ফাইবার যখন আনমাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে এখানে তোমার সোয়ান সেল মেমব্রেনটা অনেকগুলো এক্সনকে কভার করে, অনেকগুলো এক্সনকে জাস্ট এনভেলপ করবে, বাট এখানে কোনো মাল্টিপল লেয়ারে র্যাপিং হবে না, এবং মাল্টিপল লেয়ারে র্যাপিং না হওয়ার কারণে কিন্তু কোনো মাইলিন শীট তৈরি হচ্ছে না। আর যেহেতু মাইলিন শীট নেই, সুতরাং নোটস অফ রেনভিয়ার এগুলো কোনো কিছুই আমরা আনমাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে পাচ্ছি না। এবং এই পিকচারটা দিবা, এটা যদি বইয়ে খুঁজে বইয়ে পাবা, জ্যানকুরাতে দেওয়া আছে একদম সেম টু সেম পিকচার জ্যানকুরাতে পাবা। আমার প্রিভিয়াস যে মাইলিনেটেড নার্ভের যে পিকচারটা সেটাও তোমরা জ্যানকুরাতে পাবা। নার্ভের অর্গানাইজেশন হচ্ছে 3টা, এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম। হ্যাঁ, এভাবেও আসে, অথবা একটা পেরিফেরাল নার্ভের কাভারিং গুলো কি কি এভাবেও জিজ্ঞেস করতে পারে, অথবা নার্ভের অর্গানাইজেশন কিভাবে থাকে সেটার আমাদেরকে একটু বলো, এভাবেও প্রশ্নটা আসতে পারে, অথবা তোমার কাভারিং হিসেবেও আসতে পারে। যে কোনোভাবে এই প্রশ্নটা করা যায়, অ্যান্সারটা কিন্তু সেম। আর আসলে যখন আমি স্টুডেন্ট ছিলাম আমার এই জিনিসগুলো খুব সমস্যা হতো। হ্যাঁ, এখন আমি যে জিনিসগুলো আমার প্রবলেম হয়েছে আমি সেগুলো বারবার আমি স্টুডেন্টদেরকে বলতে থাকি। যেমন এই জিনিসগুলো যে ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবারকে সারাউন্ড করে আছে তোমার লুজ কানেকটিভ টিস্যু, এটাকে বলছে এন্ডোনিউরিয়াম। তারপর এক একটা যে বান্ডেল অফ নার্ভ ফাইবারগুলো কি দিয়ে তৈরি হচ্ছে, অনেকগুলো নার্ভ ফাইবার মিলে তোমার একটা বান্ডেল অফ নার্ভ ফাইবার তৈরি হচ্ছে। বান্ডেল অফ নার্ভ ফাইবারের অপর একটা নাম হচ্ছে তোমার ফেসিকল, একটা অপর নাম হচ্ছে ফ্যাসিকল। যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমি ফ্যাসিকুলাস বলবো, আর তোমার প্লুরাল নাম্বার হলে বলবো হচ্ছে ফ্যাসিকুলাই। তারপর এই যেটা হচ্ছে তোমার বান্ডেল অফ নার্ভ ফাইবারকে যে শীত কানেকটিভ টিস্যু শীত তার চারিদিকে থাকে সেটাকে আমরা পেরিনিউরিয়াম বলি, এবং পুরো নার্ভ ট্রাঙ্কটাকে পুরো নার্ভটাকে যে কভার করে থাকে যেটা, এটা কিন্তু লুজ কানেকটিভ না। এপিনিউরিয়ামটা কিন্তু তোমার ডেন্স কানেকটিভ টিস্যু। সো এটাকে আমরা বলছি এপিনিউরিয়াম। and this is the picture। তোমাদের এই প্রশ্নটা আসলে অবশ্যই এই পিকচারটা এটা কিন্তু দিতে হবে। ওকে, আর এখানে জাস্ট নার্ভ গুলো বলেছি যে পেরিফেরাল নার্ভ কি কি ধরনের আমরা পেরিফেরাল নার্ভ পেতে পারি, জাস্ট এগুলো, আর কিছুই না। তারপরে সেন্সরি নার্ভ কোনগুলোকে বলবো, মোটর নার্ভ কোনগুলোকে বলবো, এন্ড মিক্স নার্ভ কোনগুলোকে বলবো। তারপর হচ্ছে গ্যাংলিয়া। গ্যাংলিয়া হচ্ছে পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে এখানে
নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা গ্যাংলিয়াটা উল্লেখ করছি। তো গ্যাংলিয়া হচ্ছে ওভার্ট একটা স্ট্রাকচার যেখানে নিউরনাল সেল বডিজগুলো থাকে, এবং এখানে চারিদিকে হচ্ছে তোমার সারাউন্ডেড থাকে হচ্ছে গ্লিয়াল স্যাটেলাইট সেল দিয়ে। এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। সো একটা নার্ভ এখানে ঢুকবে, প্লাস হচ্ছে একটা নার্ভ বের হয়ে আসবে এই গ্যাংলিয়নে। তারপরে এখানে আমরা দুই ধরনের গ্যাংলিয়া পাই, একটা হচ্ছে তোমার সেন্সরি গ্যাংলিয়া, একটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া। সেন্সরি গ্যাংলিয়ার মধ্যে আমরা দুটো গ্যাংলিয়া পাচ্ছি, একটা হচ্ছে ক্রেনিয়াল গ্যাংলিয়া যেটা থাকে হচ্ছে ক্রেনিয়াল নার্ভে, আরেকটা পাচ্ছি স্পাইনাল গ্যাংলিয়া যেটা থাকে হচ্ছে ডরসাল রুট অফ স্পাইনাল নার্ভে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো। তারপরে হচ্ছে তোমার সেন্সরি গ্যাংলিয়ার ক্ষেত্রে তোমার লার্জ নিউরনাল সেল বডিজ থাকে, লার্জ নিউরনাল সেল বডিজ থাকে, অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ থিন শীট লাইক এক্সটেনশন অফ স্মল গ্লায়াল স্যাটেলাইট সেল। আর এদের কানেকটিভ টিস্যুটা যেটা মানে তোমার সাপোর্ট দিচ্ছে, যে কানেকটিভ টিস্যুটা সেটা হচ্ছে খুব ডিস্টিংক্ট থাকে, মানে ক্যাপসুলটা হচ্ছে খুব ডিস্টিংক্ট থাকে, দেখলেই বোঝা যায়। আমরা এখানে বাউন্ডারিজটা কত সুন্দর বুঝতে পাচ্ছি, এবং এগুলো হচ্ছে তোমার ক্লোজলি প্যাকেট অবস্থায় থাকে, একদম পুরো ক্লোজলি প্যাকড থাকে। এবং দেখো এই এক একটা সেন্সরি গ্যাংলিয়া, যে গোল গোল এক একটা গ্যাংলিয়া, এদের মাঝখানে চারিদিকে দেখো ছোট ছোট রাউন্ড রাউন্ড কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে আমাদের স্যাটেলাইট সেল। আর এখানকার যে তোমার নিউরনটা, সেন্সরি গ্যাংলিয়ার নিউরনগুলো হচ্ছে, এরা হচ্ছে তোমার সিউডো ইউনিপোলার। ওকে, সিউডো ইউনিপোলার। অটোনমিক গ্যাংলিয়ার ক্ষেত্রে হচ্ছে অটোনমিক নার্ভে আমরা এটা পাবো, অটোনমিক নার্ভে আমরা পাবো। অটোনমিক নার্ভটা বেসিক্যালি আমাদের স্মুথ মাসেল গ্ল্যান্ড এবং হার্টে এটা ফাংশন করে। তো এগুলো হচ্ছে একটা অটোনমিক নার্ভের একটা বাল্বাস ডায়ালিটেশন, ওকে। এগুলো হচ্ছে তোমার মাল্টিপোলার নিউরন। আর ডাইজেস্টিভ ট্র্যাক্টে তোমার যে গ্যাংলিয়াটা থাকে সেটাকে আমরা বলছি ইন্ট্রামুরাল গ্যাংলিয়া। আর এরা তোমার ওয়াইডলি সেপারেটেড থাকে, এই অটোনমিক গ্যাংলিয়াগুলো তোমার ওয়াইডলি সেপারেটেড থাকে। এদেরও চারিদিকে তুমি স্যাটেলাইট সেলের একটা লেয়ার পাবা, বাট এদের যে ক্যাপসুলটা সেটা হচ্ছে পোরলি ডিফাইন্ড, ওকে, পোরলি ডিফাইন্ড। আর এখানে অটোনমিক নার্ভের দুটো নিউরন সার্কিট থাকে, একটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার নিউরন যেটা সিএনএস এ থাকে, আর আরেকটা হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার নিউরন সেটা হচ্ছে তোমার মাল্টিপোলার নিউরন, এবং এটা হচ্ছে তোমার ইফেক্টর অর্গানে থাকবে। আর নিউরনাল সেল বডিজ যেটা এখানে বলা হয়েছে তোমার, যদি তুমি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তোমার যে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা থাকে, সেই প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবারটা থাকবে থোরাসিক এবং লাম্বার সেগমেন্টে। এটা তো আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভ কতটুকু থেকে কতটুকু নার্ভাস সিস্টেমটা। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে তোমার প্রি গ্যাংলিয়নিক যে ফাইবারগুলো সেগুলো থাকবে মেডুলা অ্যান্ড মিড ব্রেইন অ্যান্ড ইন দ্য সেক্ট্রাল পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড। আর সেকেন্ড অর্ডার নিউরন সিম্প্যাথেটিক নার্ভের ক্ষেত্রে থাকবে হচ্ছে তোমার অ্যালং দ্য ভার্টিব্রাল কলাম, মানে পুরো ভার্টিব্রাল কলাম বরাবর। তোমাদের নিশ্চয়ই পিকচারটা মনে আছে, থোরাক্সে কিন্তু যারা থোরাক্স কার্ডের মধ্যে দেখবা যে একদম শেষে একটা পুরো অটোনমিক গ্যাংলিয়ার একটা বিশাল একটা ছবি দেওয়া আছে, একদম চেইন ভার্টিব্রাল কলামের দুই পাশে চেইন করে একটা পিকচার দেওয়া থাকে, ওইগুলো হচ্ছে তোমার সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। এগুলো থাকে হচ্ছে তোমার ভার্টিব্রাল কলাম বরাবর। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে হচ্ছে তোমার এগুলা পাবো হচ্ছে ইফেক্টর অর্গানে, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে ইফেক্টর অর্গানে, যেমন হচ্ছে তোমার যে ইন দ্য ওয়াল অফ দ্য স্টমাক অ্যান্ড দ্য ইন্টেস্টাইন। পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবার, সেকেন্ড অর্ডার নিউরন সেটা সিম্প্যাথেটিকের ক্ষেত্রে পাই হচ্ছে তোমার ভার্টিব্রাল কলাম বরাবর। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভের ক্ষেত্রে সেকেন্ড অর্ডার নিউরনগুলো থাকে হচ্ছে তোমার নিয়ার অর উইদিন দ্য ইফেক্টর অর্গান। এগুলো দরকার না, এত বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা পড়েছি ডিজেনারেশন অফ নার্ভ ফাইবার। ডিজেনারেশনটা এটা তোমার এক্সনেও হতে পারে এবং সেল বডিতেও হতে পারে। তো এক্সনে যদি হয় তাহলে কোথায় কোথায় হতে পারে, যে এক্সনের ডিস্টাল সেগমেন্টে, অথবা একদম ইনজুরির কাছাকাছি যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে, অথবা তোমার সেল বডির যে জায়গা থেকে এক্সনটা অ্যারাইজ করে সেই জায়গাটাতে। তো একটা আমরা দুই ধরনের ডিজেনারেশন পাচ্ছি, একটা হচ্ছে ওয়ালেরিয়ান ডিজেনারেশন আর একটা হচ্ছে রেট্রোগ্রেড ডিজেনারেশন। ওয়ালেরিয়ান ডিজেনারেশনটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার ডিস্টালি ফ্রম দ্য সাইট অফ দ্য লেশন। এই এখানে যে চেঞ্জেসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ডিস্টালি ফ্রম দ্য সাইট অফ দ্য লেশন অ্যান্ড ইট ইনক্লুডস অলসো দ্য টার্মিনেশন। সো এটাকে আমরা বলছি ওয়ালেরিয়ান ডিজেনারেশন, মানে তোমার যেখানে লেশনটা হবে তার একটু মানে তোমার দূর থেকে শুরু হয়ে একদম তোমার নার্ভের টার্মিনেশন পর্যন্ত
এই নার্ভ টার্মিনেশন পর্যন্ত তোমার চেঞ্জটা স্প্রেড করবে, যেটাকে আমরা বলছি ভ্যালেরিয়ান ডিজেনারেশন। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের রেট্রোগ্রেড ডিজেনারেশন, যেটা হচ্ছে তোমার সেল বডিতে হবে, ঠিক আছে। এক্সনে ইনজুরিটা হবে, কিন্তু এক্সনের ইনজুরি হলো চেঞ্জেসটা আমরা সেল বডিতে দেখতে পাবো, ওকে। এটাই হচ্ছে আমাদের রেট্রোগ্রেড ডিজেনারেশন। এক্সনে ইনজুরিটা হলেও সেই চেঞ্জেসটা দেখতে পারবা হচ্ছে তোমার সেল বডিতে, সেটাকে আমরা বলছি রেট্রোগ্রেড ডিজেনারেশন। এই যে এরকম হয়ে যায়, দেখো আফটার ইনজুরির পরে কেমন হয়ে গেছে এক্সনের নার্ভের যে সেল বডিটা, দেখো কিরকম হয়ে গেছে। আরেকটা হচ্ছে তোমার রিজেনারেশন। এটা হচ্ছে যে যদি এক্সনটা রিগ্রোথ হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে যে প্রেজেন্স অফ এন্ডোনিউরিয়াল টিউব, আরেকটা হচ্ছে তোমার স্পেশাল কোয়ালিটিস পজেসড বাই সোয়ান সেল, ওকে। এই দুটোর উপর ডিপেন্ড করছে আমাদের নার্ভ ফাইবারটা রিজেনারেশন হবে কি হবে না। যদি এন্ডোনিউরিয়াল টিউবে কোনো ঝামেলা হয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পেরিফেরাল নার্ভটা রিজেনারেশন করা খুবই ডিফিকাল্ট, ওকে। তো যখন হচ্ছে তোমার রিগ্রোথ হবে এক্সন, সেটা কিন্তু এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। এবং অ্যাকচুয়ালি তোমার রিজেনারেশনটা ইনজুরি হওয়ার 2 সপ্তাহর পর মধ্যেই শুরু হয়ে যাবে। রিজেনারেশনের যে প্রসেসটা, সেটা ইনজুরির 2 সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইট অফ ইনজুরি দেখা যাচ্ছে, দেখো সেল বডিতে, যেহেতু এটা এক্সনে হয়েছে, এক্সনে হওয়ার ফলে দেখো সেল বডিতেও কিন্তু চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? নিজেল বডিজগুলো, নিজেল গ্র্যানিউলস যেগুলো ছিল সেগুলো ডিসঅ্যাপিয়ার করে গেছে, এবং নিউক্লিয়াসটা একটা সাইডে সরে আসছে। আর এখানে মাইলিন শিটটা ব্রেকডাউন হয়ে গেছে, এই যে মাইলিন শিটটা দেখো ব্রেকডাউন হয়ে গেছে, এখানে কিন্তু কিছুই আর দেখা যাচ্ছে না। তারপরে দেখো ইনজুর্ড নার্ভ ফাইবার রিজেনারেটিং ইনটু দ্য নিউরোলিমাল টিউব। যেহেতু এটা এন্ডোনিউরাল টিউবটা আমাদের একদম সুন্দর ইনট্যাক্ট ছিল, সেই জন্য এখানে আমাদের রিজেনারেশন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। প্লাস দেখো সেল বডিতেও কিন্তু আস্তে আস্তে নিউক্লিয়াসটা আমাদের মিডলে চলে আসছে। এরপরে দেখো যখন নার্ভের 2টা কাটা অংশ একসাথে জয়েনিং হয়ে গেল, হয়ে তারপরে দেখো রিজেনারেশন ইজ কমপ্লিট উইথ মাইলিন শিট অ্যান্ড নিজেল গ্র্যানুলস, মানে সেল বডিতেও দেখো ঠিক হয়ে গেল, এই যে নিজেল গ্র্যানুলস অ্যাপিয়ার করে গেল, এবং এখানেও মাইলিন শিটটা তৈরি হয়ে গেল, ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের। আমরা নেক্সট ক্লাস শুরু করবো আফটার ঈদ। কবে শুরু করব ইনশাআল্লাহ এটা তোমাদেরকে জানিয়ে দিব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর নিজের সেফটিটা নিজে মেনটেন করে চলো। আর সবাইকে হচ্ছে অগ্রিম ঈদ মোবারক। আর ঈদটা আসলে একটু আমাদের জন্য এবার অন্যরকম হচ্ছে, একটা প্যান্ডেমিক সিচুয়েশনে ঈদ হচ্ছে। হয়তো যে পরিমাণে আনন্দ আমাদের করার কথা, সেই পরিমাণে হয়তো আমরা আনন্দটা করতে পারবো না, বাট সবার কাছে সুস্থ থাকাটাই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবা। ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। যদি ক্লাসের পরে কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখো, আমি ইনশাল্লাহ দেখে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।